রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আরও আলোচনার জন্য চট্টগ্রামের কাজীর দেউড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কোমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। যাচ্ছি কোমলদের কাছে সরাসরি। এই তিন পার্বত্য জেলা কেন আবার অস্থির হয়ে উঠছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন বান্দরবন থেকে এনে জাকির এবং রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজ। তারপর প্রথমেই শুরু করি আমদাদ ভাইকে দিয়ে। আমরা আপনাকে শুরু করি, আসলে তো এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আবারও কেন তিন পার্বত্য জেলা কিছুটা অস্থির হয়ে উঠছে এবং কারা এই অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে? ধন্যবাদ। আসলে পার্বত্য চট্টগ্রামকে যখনই আপনি আলোচনা করতে যাবেন তখন পার্বত্য চট্টগ্রামের সন্নিহিত অঞ্চলগুলোর বিষয়টা আপনার ধর্তব্যের মধ্যে আনতে হবে। প্রথমত আপনি যদি দেখেন মিজোরাম এবং মণিপুরের এখানে অস্থিরতা বিরাজ করছে, একইভাবে আমাদের সন্নিহিত অঞ্চল আরাকানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আর আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট তার মধ্যেও পার্বত্য চট্টগ্রামের একটা মানসিক, একটা সাইকোলজিক্যাল, একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব সেখানে পড়ছে। এবং বিশেষ করে যখন আমি সন্নিহিত অঞ্চলগুলির কথা যখন বলবো, সেখানে যখন অস্থিরতা এবং যখন সংঘাত চলছে, পার্বত্য চট্টগ্রামে যারা এই অস্ত্রবাজি করে বা দলগুলো আছে, সশস্ত্র দলগুলো, তারা এক ধরনের উৎসাহ বোধ করে। এখানে দুইটা কারণ, একটা হচ্ছে তাদের সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক একটা প্রভাব এর মধ্যে পড়ছে, আরেকটা হচ্ছে অস্ত্রের প্রাপ্তি। অস্ত্রের প্রাপ্তিটা হচ্ছে আপনার আরাকান অঞ্চল থেকে, যেখানে যুদ্ধ বিগ্রহ চলছে এবং রীতিমতো সেখানে অনেক দিন থেকে এটা চলমান আছে। আর হচ্ছে যে মণিপুর থেকে এদিকে মিজোরাম হয়ে যেটা, সেখানে অস্ত্রের একটা প্রাপ্তি আছে। অস্ত্র যখন পায় তখন এই উপদলগুলো, যারা সশস্ত্র দল আছে পার্বত্য চট্টগ্রামে, যেমন মিনিমাম 6টা দল এখন পার্বত্য চট্টগ্রামে। আগে আমরা জানতাম জেএসএস ইউপিডিএফ, এখন আর সাথে যুক্ত হয়েছে 6টাতে। আগে চাঁদা দিত 2জনকে, এখন দিতে হয় 6জনকে। আসলে ঠিক বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলবেন? সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে সেখানে যখনই মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে, তারা চাঁদাবাদির পরিধিটা, সেখানে আগে যেমন জেএসএস একসময় যেটা পিসিজিএসএস ছিল, পার্বত্য জনসংহতি সমিতি, সেটাতে ইউপিডিএফ সৃষ্টি হলো, দুটা হলো। ইউপিডিএফ থেকে আবার গণতান্ত্রিক হলো, গণতান্ত্রিক থেকে আরেকটা হলো, এদিকে পিসিজিএসটে ভাগ হয়ে শান্টুর একটা হয়ে গেল, আবার এমএন লার্মার নাম দিয়ে একটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপগুলো সেখানে স্বীয় প্রভাব বলয় বিস্তার করার জন্য অস্ত্র যেমন সংগ্রহ করছে, মারামারিতেও তেমন লিপ্ত হচ্ছে। যত বেশি যার বেশি মারামারির ক্ষমতা থাকবে, অস্ত্র যার হাতে বেশি থাকবে, সে তত বেশি অঞ্চলকে সেখানে প্রভাবান্বিত রাখতে পারবে, অর্থাৎ তার থলেতে বেশি করে চাঁদা জমবে। এইটা যেমন আছে, একই সাথে তারা মনে করছে যে সন্নিহিত অঞ্চলগুলির প্রভাব যে এখানে পড়বে, অস্ত্রবাজি যে হচ্ছে, তারা সেখানে তাদের জানানটা দিচ্ছে তার কি অবস্থান এখানে। যেমন এটার আরও অনেকগুলো কারণ আছে। তাহলে এই অস্ত্রবাজদের প্রতিহত, অস্ত্রের যে রুট, সে রুট বন্ধ করা কিভাবে সম্ভব এবং অস্ত্রবাজদের কীভাবে তাহলে প্রতিহত করতে হবে? কারণ আমার তিন পার্বত্য জেলার শান্তি, কারণ কোনো একটা অঞ্চলকে অশান্ত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমার দেশের কিন্তু এগিয়ে নিতে হয়, তাহলে আমার পার্বত্য জেলাকেও সাথে নিয়ে উন্নয়নে এগিয়ে যেতে হবে। তাহলে সেখানে তো অস্থিরতা করা যাবে না। তাহলে আমি সেই অস্ত্রধারীদেরকে কীভাবে প্রতিরোধ করব এবং অস্ত্রের যে রুটটা রয়েছে সেটা কীভাবে আটকানো যাবে? ধন্যবাদ। আসলে এই প্রসঙ্গে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আমার অন্তর থেকে এক অভিনন্দন জানাবো, যে গত কয়েকদিন আগেও তারা পার্বত্য চট্টগ্রাম বান্দরবন অঞ্চলে প্রচুর অস্ত্র তারা সেখানে উদ্ধার করেছে। একই সাথে আপনার যেমন এই যে কয়েকদিন আগে, আজকে থেকে সপ্তাহখানেক আগে, পাঞ্চরিয়া অঞ্চলে তারা দুটা উপদলে, ইউপিডিএফ এবং পিসিজিএস, এই যে শান্টু লার্মার যে দল আছে, সেখানের মধ্যে যে মারামারি হয়েছে, সেখানে 3-4 জন তরুণ খুন হয়েছে। বাট একই সাথে পার্বত্য চট্টগ্রামে সেটাকে যেন ব্যাপ্তি লাভ করতে না পারে, সেনাবাহিনী সেখানে কাজ করে যাচ্ছে। এখন আপনি যে বন্ধ করার কথা বলছেন, আমরা তো আপনার কাছে আবার আসবো। আমরা যেহেতু আপনি বান্দরবনের কথা বলছি, অস্ত্র উদ্ধার যেটা বান্দরবনে হয়েছে, সে বান্দরবনের আমাদের যে রিপোর্টার এনে জাকির রয়েছেন, আমরা একটু জাকিরের কাছে জেনে আসছি। জাকির, কয়েকদিন আগে তো সেনাবাহিনী যে যৌথভাবে অভিযান চালিয়েছিল রুমলা পাড়ে, সেখানে কিন্তু কেএনএফের একটা আস্তানা ধ্বংস করা হয়েছে। আসলে এখন কেএনএফ একটা ভয়ঙ্কর হয়ে উঠছে, এবং কি অবস্থা বান্দরবনের সার্বিক পরিস্থিতি এবং কেএনএফের কি পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। বড় পার্বত্য জেলা বান্দরবানে কিন্তু এখনো কাঙ্ক্ষিত সেই শান্তি ফিরে আসেনি। এখনো 2024 সালে এসেও কিন্তু পার্বত্য জেলা বান্দরবানের রুমার পার হওয়ার পরও পার্বত্য জেলা বান্দরবানে কিন্তু এখনো কাঙ্ক্ষিত সেই শান্তি ফিরে আসেনি। এখনো 2024 সালে এসেও কিন্তু পার্বত্য জেলা বান্দরবানের রুমার ওয়াংছড়ি থানচি উপজেলায় কিন্তু যৌথ বাহিনীর অভিযান
পরিচালিত হচ্ছে। গত 2 দিন আগেও বান্দরবানের রুমা উপজেলার মুল্লায় পাড়ার একটি গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর আস্তানা ধ্বংস করা হয়েছে। সেখান থেকে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ গোলা বারুদ এবং তাদের ব্যবহার্য সরঞ্জাম কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছে। মূলত আসলে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই পার্বত্য জেলায় বিভিন্ন আঞ্চলিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সর্বশেষ যেটি আত্মপ্রকাশ ঘটেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মতো ঘটনা। এই ঘটনাগুলা কিন্তু তারা এই বছরের এপ্রিলের 2 এবং 3 তারিখে সোনালীর ব্যাংক এবং রুমাতে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মতো ঘটনা, এই ঘটনাগুলা কিন্তু তারা এই বছরের এপ্রিলের 2 এবং 3 তারিখে সোনালীর ব্যাংক এবং রুমাতে অস্ত্র লুট করেছে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর। আর তারা কিন্তু এই উপজেলাগুলোতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। বিশেষ করে যে তারা যে এলাকাগুলোতে রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের সবশেষ খবর। হ্যাঁ, যাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা অনেক জানলাম কীভাবে কেএনএফ সংগঠিত হয়েছিল এবং কীভাবে তারা একটা বড় ধরনের অপরাধ করেছিল। তারা ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে এবং অস্ত্র লুট করেছে। আমাদের বান্দরবান প্রতিনিধি যেটা বলছিল, কেএনএফের একটা কথা বলছে, তারা ব্যাংক ডাকাতির মতো সাহস দেখিয়েছে, অস্ত্র লুট করেছে। এখন আপনি বলেন যে কেএনএফটা কীভাবে আসলো এবং তাদেরকে এখন কীভাবে প্রতিহত করতে হবে আমাদের বাংলাদেশকে? ধন্যবাদ। আসলে কেএনএফের বিষয়টা যখন আসছে তখন এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অস্ত্রের, আপনি বলছিলেন অস্ত্রের এখানে যোগানটা কীভাবে বন্ধ করা যায়। শুরুতেই সেটা হচ্ছে এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অন্য জিনিস বাজারে যেমন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখানে অস্ত্রের চাহিদা এবং সরবরাহ, একদিকে চাহিদা আছে আরেকদিকে সরবরাহের ব্যবস্থা আছে। সেখানে সরবরাহটা হচ্ছে সন্নিহিত অঞ্চল, সেখানে ব্যাপক অস্ত্রের প্রাপ্তি আছে, ছড়াছড়ি অস্ত্রের। আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে অস্ত্রের ছড়াছড়ি আছে। আরেকটু উপরে গেলে সেখানে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি আছে, তারাও অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, তাদের প্রচুর অস্ত্র আছে। তো সাগাং ডিভিশনে আরও বেশি অস্ত্রের যোগান আছে, শান স্ট্রিটে আরও বেশি অস্ত্রের যোগান আছে। এগুলি তাদের সাথে কিন্তু এনরুট সবগুলোর সাথে। আর এদিকে চাহিদা আছে, ওদেরও আবার একটা চাহিদা, সেটা হচ্ছে তাদের অর্থের প্রয়োজন। কারণ আরাকান অঞ্চলে অতি সম্প্রতি আপনি যদি দেখেন সেখানে প্রচুর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে জাতিসংঘের কথা অনুযায়ী। তো সেখানে তারা সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাংলাদেশে সংগ্রহ করতে গেলে তাদের টাকার প্রয়োজন। টাকার বিনিময়ে তারা অস্ত্র নিচ্ছে। সেটাকে দুই দিকেই, একটা হচ্ছে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেন ওই পারে না যেতে পারে, একটা যেমন দেখতে হবে। 2 নম্বর হচ্ছে সেটা যদি হয় তারা অর্থ পাবে না, অর্থ না পেলে অস্ত্র তারা দিবে না। তো এই জিনিসটা কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী, বিশেষ করে সামরিক বাহিনীকে এটা মনে রাখতেই হবে। আমি আপনার কাছে আবার আসবো। আমরা একটু রাঙ্গামাটির দিকে যাই। রাঙ্গামাটিতে কিন্তু এই গত সাম্প্রতিক সময়ে সশস্ত্র সংঘাত কমে আসলো, চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। আগে তারা বলছে তারা 1 গ্রুপকে চাঁদা দিত, এখন তারা 6 গ্রুপকে চাঁদা দেয়। অর্থাৎ বলা হয় একটা বাজারে যে পণ্য আসবে সেখান থেকে শুরু করে যে তৃণমূলতি যে সবজিগুলি রাঙ্গামাটি বাজারে ঢুকছে, গণহারে চাঁদাবাজি চলছে। সে চাঁদাবাজি এবং রাঙ্গামাটির কী অবস্থা সেটা একটু আমরা জানবো। আমাদের রিপোর্টার রয়েছেন হেফাজত সবুজ, আপনি কি বলবেন রাঙ্গামাটির এখন কী অবস্থা? যেমনটা বলা হচ্ছিল যে পাহাড়ের আসলে এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভাতৃঘাতী সংঘাত, পাশাপাশি যে মানুষের খুন, সবকিছু বিষয়গুলো আসলে রাঙামাটিতে সেগুলো বিরাজমান ছিল। তবে একটি স্বস্তির কথা যদি বলা যায় যে 2024 সালের আজকে পর্যন্ত যদি বলি, এই 2024 সালের আজ পর্যন্ত রাঙামাটিতে ভাতৃঘাতী সংঘাতে আসলে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে একটি বিষয় আছে যে এখানে যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আছে এদের মধ্যে যে সংঘাত, এখানকার সাধারণ মানুষ যেটা বলছে যে এই সংঘাতগুলো আসলে মূলত যে আধিপত্য বিস্তার বা এলাকা দখলের জন্য হয়ে থাকে এবং এখানকার বাঙালি ভিত্তিক যে সংগঠনগুলো আছে তারা তাদের যে দাবি বা তাদের যে অভিযোগ, তারা বলছে যে এই আঞ্চলিক সংগঠনগুলোই আসলে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে এখানে জড়িত, তাদের সবকিছুই আসলে এভাবে চলছে। তবে রাঙামাটির এই ছিল আমার কাছে তার সর্বশেষ। হ্যাঁ, ধন্যবাদ সবুজ। আপনার কাছ থেকে জানলাম রাঙ্গামাটির অবস্থা। আমরা আবার ফিরছি নিরাপত্তা বিশ্লেষক মেজর আমদাদুল ইসলামের হাতে। ভাইয়া, আপনার কাছে আমরা জানতে চাই সর্বশেষ, আমরা এখন শেষ করব, এখন এই সন্ত্রাসীদের প্রতিরোধ, অস্ত্রবাজদের প্রতিরোধ করে 3 পার্বত্য জেলাকে নিয়ে যে আমাদের উন্নয়নের ধারাটি চলছে সেই উন্নয়নের ধারায় এগিয়ে যাওয়া, সেটা কিভাবে সম্ভব হবে?
ধন্যবাদ। এটা দুইটা অ্যাপ্রোচ থাকতে পারে, একটা হচ্ছে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ আর একটা হলো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা হচ্ছে তাদের যে চলাচল এগুলির অবারিত যেন না হয়, চাঁদাবাজিটা যেন অবারিত না হয়, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, চেক দিতে হবে তাদেরকে। আর স্ট্র্যাটেজিক যেটা অ্যাপ্রোচ হবে সেটা হচ্ছে সেখানে ব্যাপকভাবে একটা ধরনের মোটিভেশন মানুষের মধ্যে, এবং যারা এই অস্ত্রবাজিতে তরুণ সমাজ যারা জড়িয়ে পড়ছে তারা যেন এই কাজে জড়িয়ে না পড়ে সেটার জন্য তাদের মধ্যে এক ধরনের মোটিভেশনাল কার্যক্রম বাংলাদেশ সরকারকে, যারা ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে, এবং এই যে যেমন ধরেন উপজেলা আছে, পার্বত্য জেলা পরিষদ আছে, পার্বত্য ডেভেলপমেন্ট বোর্ড আছে, তাদের কিন্তু কার্যক্রমগুলোকে তাদেরকে অনেক বেশি এগিয়ে নিতে হবে। এটা হলো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। আর এই টেকনিক্যালটা হচ্ছে ধরো যারা যদি খবর পায় যারা অস্ত্র আছে সেখানে তাকে নিউট্রালাইজ করা, এগুলোর মাধ্যমে কিন্তু এটাকে সামাল দেওয়া যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছি নিরাপত্তা বিশ্লেষক যে পার্বত্য অঞ্চলের মেজর অবসরপ্রাপ্ত আমদাদুল ইসলামের সাথে। আমরা মূলত আলোচনা করছিলাম 3 পার্বত্য জেলার যে বর্তমান যে পরিস্থিতি, চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, অস্ত্রবাজি চলছে, সেটি কিভাবে দমন করা যায়। অস্ত্রের রুট যেমন বন্ধ করতে হবে, ঠিক তেমনি অস্ত্রধারী প্রতিরোধ করতে হবে। আবারও মেজর অবসরপ্রাপ্ত আমদাদুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বান্দরবন থেকে যুক্ত হওয়া এনে জাকির এবং রাঙামাটিতে যুক্ত হওয়া হেফাজত সবুজকে। আমরা যে আলোচনা করছিলাম আজকের এই আলোচনা এখানে শেষ করছি। পার্বত্য অঞ্চলের সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কোমল দে, সাথে ছিলেন অতিথি ও সহকর্মীরা।